আমি ছোট থেকেই কথাটা শুনেছি যে ঠাকুর যদি না ডাকে তাহলে নাকি ঠাকুরের দর্শন কখনো পাওয়া যায় না। বাট আমি লিটারালি এটা ভাবতাম যে ঠাকুর ডাকে আবার কি, মানে তুমি যদি কোনো কিছু প্ল্যান করো অ্যাকর্ডিং টু দ্যাট প্ল্যান জিনিসপত্র চলে, বাট ঠাকুরেরও একটা ইচ্ছা থাকে, সেটা আমি এই রিসেন্টলি বুঝতে পেরেছি। সো হাই, আমি পম্পা, আর আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার রিসেন্ট দীঘা ট্রিপের একটা স্টোরি। তো অনেকেই যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো দে নো কি আমি দীঘা গেছিলাম। আর দীঘাতে গিয়েও আমি দীঘার জগন্নাথ দেবের দর্শন পাইনি, ইভেন দীঘার টেম্পেলেও ঢুকতে পারিনি। সেটা কেন হয়েছিল, কি হয়েছিল, আমি ডিটেলসে বললে তোমরা মানে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালিতে কী হয়েছিল আর আমরা কিভাবে কি প্ল্যান করেছিলাম আর কেন ফাইনালি মানে রথের টাইমে গিয়েও, মানে রথের টাইমে যাওয়াটাও একটা মানে কোইন্সিডেন্স ছিল, কোনো কিছু প্ল্যান ছিল না। আবার রথের টাইমে গিয়েও আমি ঠাকুর দর্শন করতে পারিনি, সেটাও একটা কোইন্সিডেন্ট। দিস ওয়াজ নট দ্যাট প্ল্যান তো অন্য কিছুই ছিল। সো স্টার্ট করা যাক। সো ফার্স্টে বেসিক্যালি প্রথম থেকে স্টার্ট করতে হবে, নাহলে ঠিক করে বুঝতে পারবে না। তো 4 জুলাই মানে 4 জুলাই অনির্বাণের একটা ছুটি থাকে। সো আমরা ভেবেছিলাম কোথাও একটা যাব, বাট অ্যাবসলিউটলি ডেফিনেটলি ওটা দীঘা ছিল না, বাট ছোটো একটা ট্রিপ করবো ভাবছিলাম, কারণ অনির্বাণের ছুটি ছিল আর আমরা অনেকটা মানে বোর হয়ে গেছিলাম, কিছু ভাল লাগছিল না, কোনো কাজ করতে ভাল লাগছিল না, কিছু ভাল লাগছিল না। তো ভেবেছিলাম কোথাও একটা যাব, বাট অনির্বাণ আমাকে দীঘার অপশানটা দিয়েছিল, বাট আমি একদম স্ট্রেট কাট না বলে দিয়েছিলাম যে দীঘা তো যাবই না। কারণ তার আগে নিউজগুলো বেরিয়েছিল যে দীঘার রথযাত্রার সময় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, তারপরে টোটো ফোটো অনেক বেশি দাম নিচ্ছে। তো আমি কোনো ভিড় জায়গাতে যেতে চাইছিলাম না, আমি কোথাও একটা যেতে চাইছিলাম যেখানে আমি অ্যাটলিস্ট দুদিন রিল্যাক্স করতে পারবো, আমার কোনো টেনশন থাকবে না, আমার কন্টেন্ট বানানোর টেনশন থাকবে না, কন্টেন্ট তৈরি হলে হলো, কন্টেন্ট না তৈরি হলে না হলো, সেরকম একটা, ঠিক আছে, আমি কোনো কিছু প্ল্যান করছিলাম না। সো আমি ফার্স্টে ভাবছিলাম যে এমন একটা যাবো যেখানে ওইরকম হুল্লা গুল্লা হবে না, কিছু নর্মাল যাবো, আমি একদম রিল্যাক্স করবো। তো আমি ওকে বলে দিয়েছিলাম যে দীঘা তো আমি যাবো না, ঠিক আছে, অন্য কোথাও যাবো। এবার অন্য কোথাওটা কী যাবো সেটা কিছু ডিসাইড করিনি। তো বুধবার দিনকে রাত্রিবেলা আমাদের একটা প্রবলেম হয়ে যায়, তার জন্য আমরা হচ্ছে কি যে আদৌ যাবো কি না সেটাই হচ্ছে কি যে ঠিক ছিল না। এক তো কোনো ডিসিশন ছিলই না, যাবো যাবো না যাবো যাবো না ভাবছিলাম। তারপর বুধবার দিনকে কিছু একটা ঘটে যার জন্য উই থট কি উই উইল নট গো, আমরা বাড়িতেই থাকবো, ঠিক আছে। তারপর আমি বৃহস্পতিবার যেরকম ঘুম থেকে উঠি, তারপরে বৃহস্পতিবার দুপুরবেলা আমি নিজে থেকেই ভাবি যে কেন যাব না, হ্যাঁ লাইফে তো প্রবলেম আসবে যাবে, এটা ওটা সেটা অনেক কিছুই হতে থাকবে, বাট নিজের যেগুলো মানে ইচ্ছা সেগুলো যদি না বাঁচি তাহলে কী করে হবে, তো লেটস গো। তো অনির্বাণ ঘুম থেকে ওঠার পরে, অনির্বাণ তো নাইট শিফট করে অনেকেই জানো, অনির্বাণ যখন ঘুম থেকে উঠেছে তখন বোধহয় 4টে বাজছিল। তখন ওঠার পরে খেতে বসেছি, খেতে বসে আমি ওকে বলছি চলো কোথাও একটা যাই, কোথাও একটা মানে কোথাও একটা। হ্যাঁ, তো ও বলছে যে কোথাও একটা যাবে, কোথায় যাবে বলো। তো আমি বললাম চলো ডায়মন্ড হাওড়া যাই, ঠিক আছে। এবার ডায়মন্ড হাওড়া যে পূর্ণশ্রী তোমার পূর্ণলক্ষ্মী বলে যে রিসর্টটা রয়েছে, তো ও আমাকে বললে তাহলে ওখানে যাই। তো আমি বললাম ঠিক আছে ওখানে যাই, চলো ওখানে দেখি যে ওখানে রুম অ্যাভেলেবেল আছে কিনা। তো রুমের জন্য ফোন করেছিল, রুম অ্যাভেলেবেল ছিল, বাট ওরা বলেছিল যে রুম কি কত পড়বে এই না সেই না, এগুলোকে আমি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে জানাচ্ছি। এবার আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ওরা কিছু জানায়নি, ঠিক আছে। অনির্বাণে 5টা বেজে গেছে, অনির্বাণ অফিস যাওয়ার কথা হয়ে গেছে, মানে অফিস বেরিয়ে গেছে। তো তারপর আর কিছু জানা হয়নি, ঠিক আছে। 6টা 4:30টার সময় অনির্বাণ আমাকে বলছে ও পূর্ণলক্ষ্মী থেকে এখনও কিছু জানায়নি, দীঘা যাবে। তো আমি যে দীঘা আমি যাবো না, তারপরে হচ্ছে কি যে এখন রথের টাইমে দীঘাতে প্রচুর ভিড় টিড় হচ্ছে, আমি যাবো না। হ্যাঁ, তখন অনির্বাণ বলছে আরে রথ তো চলে গেছে। হ্যাঁ, তো আমরা উল্টো রথ তো আছে, বলছে উল্টো রথ বোধহয় এর পরের সপ্তাহে আছে। তা আমি বললাম যে আমিও এমন গাধা, আমি চেকও করিনি যে মানে সেই সপ্তাহটাতেই উল্টো রথ। হ্যাঁ, আমি বলছি ও উল্টো রথ মানে 15 দিন পর হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উল্টো রথ পরেই রয়েছে। আমি এখনও জানি না কিন্তু উল্টো রথ কতদিন পরে হয়, মানে জানি না, আমি সত্যি এইসব জিনিসগুলো অতটা ভালো করে জানিও না, আর আমি জানলেও ভুলে যাই মনে হয়। তো যাই হোক, আমি এটা ভেবেছি মাথায় যে না বোধহয় এর পরের সপ্তাহে উল্টো রথ আছে। তো ঠিক আছে, যদি রুম অ্যাভেলেবেল থাকে, আর ট্রেনের কথা ভাবছিলাম, যদি ট্রেন দিয়ে যাওয়ার জন্য, তো মানে দীঘা যাওয়া কি তুমি যে কোনো বাসে উঠে দীঘা চলে যেতে পারো, বাট আমার একটা প্রবলেম হয়, আমার মোশন সিকনেসের একটু প্রবলেম রয়েছে, ঠিক আছে। তো আমি বাসে উঠলে আমার বমি পায়। তো আমি সেজন্য একটুখানি ভালো বাসে যেতে চাই, যেখানে একটু জার্নিটা কম হবে। আর না হলে ট্রেনে আমাকে যে কোনো ট্রেনে নিয়ে যাও, আমি ঠিকঠাক চলে যাবো, ঠিক আছে। একটু এসি হলে ভালো হয়, কারণ বাথরুমগুলোর জন্য। আর না হলে আমি মানে ম্যানেজ করে নিতে পারবো, বাট বাস বা ধরো গাড়ি এগুলোতে না আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট, আমার গিয়ে আর কিছু ভালো লাগে না। সো আমি ওকে বলেছি যে আগে দেখো কোন জিনিসটা অ্যাভেলেবেল। তো ও বলছে ট্রেন তো সেই ভোরবেলা রয়েছে। হ্যাঁ, ট্রেনের হচ্ছে কি যে তোমার কুটুস প্লিজ এরম করিস না, ট্রেন তো তোমার হচ্ছে কি যে টিকিট নেই, ঠিক আছে, বাসে যাবে। আমি বললাম বাসে, বলছে বাসটা দেখছি যদি ভালো বাসে তোমার বলবো, ভালো কোয়ালিটির বাস থাকে তাহলেই হচ্ছে কি যে বুক করবো, না হলে বুক করবো না।
এবার আমি ওকে বললাম যে আগে তুমি রুম দেখো, রুম অ্যাভেলেবেল রয়েছে কিনা, ঠিক আছে। তো আমরা এর আগে মানে এইবার যে দীঘা গেলাম, এর 2 বছর আগে দীঘা গেছিলাম, হোটেল সিগনিটে ছিলাম, খুব ভালো লেগেছিলো, ঠিক আছে। তো আমি ওকে বললাম যে ওইটাই হচ্ছে কি যে দেখো ওখানে যদি রুম অ্যাভেলেবেল থাকে মোটামুটি বাজেটের মধ্যে, তাহলে ওটা বুক করে নাও, ঠিক আছে। এবার ও দেখছে যে রুম অ্যাভেলেবেল রয়েছে, তো আমি বললাম রুম যখন অ্যাভেলেবেল রয়েছে তুমি বাসটা দেখো কী করবে। বাসটা চেক করেছে, বাসটা অনলি 2 সিটস আর অ্যাভেলেবেল, ঠিক আছে। অনির্বাণ বলছে 2টো সিট অ্যাভেলেবেল রয়েছে, কী করবো? হ্যাঁ, আমি তাড়াতাড়ি করে বুক করে নাও, ঠিক আছে। এবার তাড়াতাড়ি করে বুক করে নিয়েছি, বুক করে তখন বাজে বোধহয় সন্ধ্যে 6:30 7টা এরকম বাজে, 7টা বাজছিল আই থিঙ্ক। 7টার সময় আমি মাকে ফোন করেছি, মা তুমি কি একটু আসতে পারবে, টোগল কুট্টুসকে দেখতে পারবে, মানে এতই আনসার্টেন জিনিসপত্রগুলো চলছিল। সো মা বলছে যে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে আমি যাচ্ছি, ঠিক আছে। এবারে মা এসে তখন বোধহয় 10:30 এরকম রাত্রিবেলা, কারণ মাও ঘরের পর সব কিছু কাজবাজ গুছিয়ে তারপরে আসবে 2 দিনের জন্য। আমি কিছু ব্যাগও গুছাইনি, মানে কোথাও গেলে অ্যাটলিস্ট রাত্রিবেলা ব্যাগটুকু তো গুছাই, আমি জানি দীঘাতে এমন কিছু নিয়ে যাওয়ার নেই, বাট অ্যাটলিস্ট কিছু কয়েকটা তো জামা কাপড় নিয়ে যাবো বা কিছু তো গুছাবো, সেটুকু গুছাইনি। বিকজ আমার কিছু কাজ পেন্ডিং ছিল, আমি সেই কাজগুলো কমপ্লিট করছিলাম। হ্যাঁ, মানে ফ্রাইডে স্যাটারডে সানডে আমার কিছু কাজ পোস্টিং এটা ওটা যেত, সেইগুলোকে আমি আগে কমপ্লিট করছিলাম, যে ওইগুলো না করে গেলে হবে না, কারণ আমি অবভিয়াসলি আমার ল্যাপটপ নেই, ল্যাপটপ হলে ল্যাপটপ নিয়ে চলে যেতাম, কিন্তু এখন তো আমাকে কম্পিউটারে করে যেতে হয়। তো এই সমস্ত করে ফোরে আমি রাত্রিবেলা এখন শুয়েছি, 2টো বাজে। 2টোর সময় অনির্বাণ অফিস থেকে এসছে 4:30, উঠেছি, উঠে ব্যাকপ্যাক করেছি, ব্যাকপ্যাক করে বেরিয়ে পড়ে ওখানে গেছি যখন, ইউ কান্ট ইভেন বিলিভ, মানে আমি এখন 33 ইয়ার্সের, আর আমি মোটামুটি 2.5 বছর থেকে দীঘা যাই, বিকজ আমার বাবা আগে প্রচুর দীঘা যেত, মানে একটু যদি মন খারাপ লাগতো দীঘা চলে যেত। সো আমি জানি যে দীঘাতে অ্যাকচুয়ালিতে কী হয়, দীঘাতে তোমার মানে দীঘা ইজ লাইক হ্যাপেনিং প্লেস, লাইক। তো আমরা যখন ফ্রাইডে গেছি তখন দেখছি না, মানে আমি যখন নেমেছি দীঘাতে তখন আমার মনে হচ্ছে কি দীঘা লাইক শ্মশান, মানে কোনো সাউন্ড নেই, কোনো লোক নেই, লাইক কীরকম একটা আলাদা ভাইব। হ্যাঁ, আমি তখন অনির্বাণকে বলছি এটা কি আমি খারাপ ফিল করছি নাকি আমার, মানে আমি এমনি একটুখানি মানে আপসেট ফিল করছিলাম, তাই জন্যই আমি কোথাও একটা যেতে চাইছিলাম। তো আমি বলছি আমি এটা ফিল করছি নাকি সত্যিকারই দীঘা এরকম ফিল হচ্ছে। হ্যাঁ, তো অনির্বাণ বলছে হ্যাঁ দীঘা একটুখানি অন্যরকম, মানে ক্রাউড তো নেই, কোনো সাউন্ডও সেভাবে, মানে দীঘাতে মানে একটা আলাদা একটা লাইফ আছে না, সেই জিনিসটা বাস মিসিং। সো ম্যাডাম ঠিক আছে চলো তাহলে কোথায় যাওয়া যায়। এইবারে গিয়ে টোটো, ওরে বাবা রে, টোটো হচ্ছে কি যে মানে আমরা পুরীতেও গেছিলাম, পুরীতেও হচ্ছে একটা সার্টেন ডিস্টেন্সের জন্য, বা পুরী বা যে কোনো জায়গায় সার্টেন ডিস্টেন্সের জন্য একটা সার্টেন ভাড়া থাকবে, রাইট, বা পার পার্সন একটা ভাড়া থাকবে। দীঘাতে টোটোতে তুমি যদি ওঠো 1/2 কিলোমিটার যাও বা 1 কিলোমিটার, ইউ হ্যাভ টু পে 100 রুপিস, একজন যাও বা 4 জন যাও, ঠিক আছে। 4 জনের বেশি তো টোটোতে তুলে না, 4 জন যাও তোমাকে 100 টাকা দিতে হবে। 1 কিলোমিটারের বেশি যদি হয়ে যায় তাহলে 200 টাকা, 250 টাকা এরকম চাইছে। আমার তো শুনেই হয়ে গেছে, আমরা এত টাকা দিয়ে, মানে আমরা বাস যেখানে নেমেছি বাস স্ট্যান্ডে, সেখান থেকে তোমার সিগনেট যেতে হয়তো ম্যাক্সিমাম হচ্ছে কি যে 1/2 কিলোমিটার এরকম, বা 1/2 কিলোমিটার থেকে একটু বেশি, 1 কিলোমিটার থেকে একটু কম, টাকা চাইছে 200 টাকা। আমি ভাই 200 টাকা চাইছে, এত দাম? হ্যাঁ, অনিয়ম হচ্ছে সেই কারণের জন্যই হচ্ছে কি যে মানে দীঘার এরকম ব্যাপার। ঠিক আছে, তারপর আমরা গিয়ে তারপরে যা হোক করে বুঝিয়ে সুঝিয়ে লোকটাকে 100 টাকায় রাজি করেছি, রাজি করে উঠে পড়েছে, ঠিক আছে, টোটোতে। এবার আমি টোটোওয়ালাকে জিজ্ঞেস করছি, টোটো দাদা এই দীঘাটা কি এখন খুব বেশি লোকজন আছে, ভিড়? বলছে যে না ম্যাডাম এখন ওরকম টাইপের ভিড় টির কিছু নেই, হ্যাঁ পুরো ফাঁকা, আপনি তো দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা, হ্যাঁ কালকে ভিড় হতে পারে। আমি কেন, কালকে কি আছে? বলছে কালকে উল্টো রথ। আমার শুনে হয়ে গেছে, আমি কালকে উল্টো রথ, আমি রথকে মানে মানে ওইটা করতে চাইছিলাম যে রথের টাইমটাতে আমি যাবো না, কারণ আমার ভিড় ভাড়টাতে যেতে একদম ভালো লাগছে না, আমার কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না, আমার কোথাও যেতেও ভালো লাগে না, কাউকে ফেস করতেও ভালো লাগে না, আমি জানি না, আমার পুরো একা থাকতে ভালো লাগে, ঠিক আছে। সো আমি সেটার জন্য যাচ্ছি উল্টো দীঘায়, উল্টো রথ, এই সেই। তো অনির্বাণ বলছে ঠিক আছে চলো না, এত তো ফাঁকা আছে, চলো, যেতে হলে যাবো, না যেতে হলে যাবো না, ঠিক আছে। মানে আমি পুরোই নেগেটিভ মাইন্ডেই চলছি যে আমার ভাল লাগছে না। এবারে হচ্ছে কি যে পৌঁছেছি, ওখানে পৌঁছে প্রথম দিন পুলে একটুখানি নাচানাচি করেছি, পুলে একটা রিল বানিয়েছিলাম, হ্যাঁ একটাই, মানে আমি ভেবেছিলাম যে একটাই হচ্ছে, কোনো ব্লগ ফ্লগ আমি কিছু বানাবো না, জাস্ট একটা রিল বা ছোটো কিছু এরকম কিছু বানাবো, ঠিক আছে। সেদিনকে আমি পুলে একটা ছোট রিল বানিয়েছিলাম, খাওয়া দাওয়া করেছি, ঘুমিয়েছি, ঘুম থেকে উঠেছি, উঠে এদিক ওদিক ঘোরাঘুরি করেছি, এদিক ওদিক মানে বিকেলবেলা যখন ঘুম থেকে উঠেছি দেখছি পুরো ফাঁকা করছে, দীঘার বিচে কোনো লোক নেই, পুরো ফাঁকা, যত মানে লোকজন মানে মানে ওখানের যে ব্যবসাদার তারাও খুব ইরিটেটেড, ঠিক আছে, তারা বসে দেখেছেন দীঘার কি অবস্থা করে দিয়েছে, তো এরকমই সবাই একটু বিরক্ত। এবার ওটা ফার্স্ট দিন চলে গেছে, মানে তোমার শুক্রবার দিনকে। এবার শনিবার দিনকে ঘুম থেকে উঠেছি, উঠে আমি ভাবছি যে ঠিক আছে যখন এসছি চলো একটু মন্দিরটাকে ভিজিট করে আসি, ঠিক আছে, মন্দিরের হচ্ছে কি যে ব্লগ সেভাবে বানাবো না, বাট হচ্ছে কি যে মন্দিরটুকু তুলে নিয়ে আসি, তারপরে পরে দেখা যাক কী করবো।
এবার আমরা ব্রেকফাস্ট করতে গেছি, ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্ট করে বাড়ি এসে বাড়ি মানে হোটেল রুমে এসে না আর কিচ্ছু ভালো লাগছে না, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা হোটেলেই হচ্ছে যদি চুপচাপ করে শুয়ে আছি, ভালো লাগছে না করে যাচ্ছি। তারপরে অনির্বাণ বলছে ঠিক আছে ভালো না লাগলেও চলো না, ওঠো না, করো না। হ্যাঁ উঠেছি, উঠে রেডি হয়েছে, ঠিক আছে, রেডি হয়ে ভাবছে কি যে ঠিক আছে, তখন বাজছিল তোমার বোধহয় 11:15 এরকম কিছু বাজছিল। আমি মোটামুটি মেকআপ টেকআপ করেছি, করে আমি ভেবেছি একটা সুন্দর পিঙ্ক কালারের একটা শাড়ি পরবো। শাড়ি পরে অনির্বাণকে বলছে যে ঠিক আছে এসছো যখন, কালকে ব্লগ করো নি, আজকে তো করো, একটু তো কন্টেন্ট হবে, তোমারও ভালো লাগবে দেখো না ব্লগ করলে। আমি ঠিক আছে করবো। এবারে বলে আমি যে তাহলে আমি একটা পিঙ্ক কালারের শাড়ি নিয়ে গেছিলাম, আমি শাড়িটা পরে আমি একটা ছোট্ট রিল বানাই। হ্যাঁ বসো, একটা ছোট্ট রিল বানিয়ে, বসো না, একটা ছোট্ট রিল বানাবো, বানিয়ে হচ্ছে কি যে তোমার তারপরে হচ্ছে ওখানে যাবো। এবারে রেডি হতে হয়ে গেছে তোমার 12:15। তখন এসে আমার রুম সার্ভিসের জন্য, এবার রুম সার্ভিসের লোকটাকে আমি জিজ্ঞেস করছি দাদা এখানে হচ্ছে কি যে মন্দির কতক্ষণ খোলা থাকে, কি থাকে না থাকে। বলছে ম্যাডাম 1টা অবধি মন্দির খোলা থাকবে। হ্যাঁ আমি ভাবছি এখন 12:15, 1টা অবধি মন্দির খোলা থাকবে। ও তার আগে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে এসেছি, তখন অনির্বাণ আমাকে বলছে চলো সমুদ্রে চান করে আসি। হ্যাঁ বাট আমার সমুদ্রেও চান করতে যেতে ইচ্ছা করছে না। এবার আমি তখন অলরেডি মেকআপ করেছি, এবার আমি ভাবছি শাড়ি ফাড়ি পরে রেডি হয়ে যেতে তো এখান থেকে 1টা তো বেজেই যাবে, গিয়ে কোনো লাভ হবে না। হ্যাঁ তো আমি তখন বলছি আমি মুডটাকেও খেঁচাতে চাইছিলাম না, তো আমি ওকে বললাম যে তাহলে একটা দরকার নেই যাওয়ার, বিকেলবেলা আমরা যাবো, আর বিকেলবেলা গিয়ে তোমার দর্শন করবো, এখন চলো সমুদ্রে স্নান করে আসি। হ্যাঁ ওই সমুদ্রে স্নান করতে যাবে, তা আমি বললাম হ্যাঁ চলো সমুদ্রে স্নান করে আসি। তো তখন ওরকম সমুদ্রে স্নান করতে চললাম, বস না, সমুদ্রে স্নান করতে চলে গেলাম। এবার আমি যখন কোথাও ঘুরতে যাই আমার মোটামুটি সকাল 6:30 থেকে 7টার মধ্যে ঘুম ভেঙে যায়, ঠিক আছে, সব সময়, মানে যেখানেই আমি ঘুরতে যাই। বাড়িতে আমি হয়তো 10:30 11টা অবধি ঘুমাচ্ছি, 10:30 11টা অবধি ঘুমাচ্ছি, কিন্তু যদি আমি বাইরে যাই আমি খুব মানে আমি শুতেই পারবো না, আমাকে 6:30 7টার মধ্যে উঠেই পড়তে হবে, উঠে আমি এদিক ওদিক সেদিক দেখতে থাকবো, এটা করবো ওটা করবো। এখানেও সেম জিনিস হচ্ছিল, ঠিক আছে, 6:30 থেকে 7টার মধ্যে আমার ঘুম ভেঙে যাচ্ছে। এবার হয়তো আমি ব্যালকনিতে বসে আছি বা রিল্যাক্স করছি এরকম কিছু। এবার আমি জানি যে ঠিক আছে সকাল সকাল তো আমরা উঠে যাই, আমি কোথা থেকে কোথায় চলে যাচ্ছি, যাই হোক আই হোপ তোমরা বুঝে যাবে আমি কি বলতে চাইছি। সো তারপরে কি হয়েছে, আমি বিকেলবেলা মানে তখন স্নান টান করে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, ঠিক আছে। এইবারে বিকেলবেলা ঘুম থেকে উঠে টাইমে ঘুম থেকে উঠেছি। হ্যাঁ একদম পুরো টাইমে ঘুম থেকে উঠে আজকে ও লোকটা আবার বলেছে অভিষেক ব্যানার্জি আসবে উল্টো রথের টানার জন্য। আরে দাঁড়া, আমাকে কামড়ে শেষ করে দিলে আমি কি করে কথা বলবো, থাক। ও দেখ ও কিছু গুডবার মধ্যে শুয়ে আছে, টোগল ও দেখ ও ঘুমিয়ে পড়ছে যা। তো তারপরে হচ্ছে কি যে এরকম মানে হয়েছে। তো বিকালবেলা ঘুম থেকে উঠেছি, সুন্দর করে রেডি হয়েছি, হওয়ার পরে ব্লগ স্টার্ট করেছি, ঠিক আছে, একটুখানি এনার্জি নিয়ে ব্লগ স্টার্ট করেছি যে বিকেলবেলা থেকে ব্লগ করবো, আর মন্দির ফন্দির সব কিছু দেখাবো, কালকে ব্লগটা কন্টিনিউ করবো, শেষ করবো। এইবার বেরিয়েছি রেডি হয়ে, একে তো শাড়ি পরে জীবনে আমি কোনো সমুদ্রের জায়গায়, মানে হ্যাঁ পুরীতে গেছিলাম বাট মানে এটা আমার একদম নতুন যে শাড়ি পরে কোথাও যাওয়া আসা, এখন শাড়ি পরতে একটু ইচ্ছা করছে, তো শাড়ি পরে বেরিয়েছি। টোটো দাদা জিজ্ঞেস করছে মানে হোটেল থেকে তোমার দীঘার মন্দির 1/2 কিলোমিটারও না, ঠিক আছে, বলছে 100 টাকা। ও আবার বলছে 100 টাকা, মানে 100 টাকায় যাবো 100 টাকায় আবার ফিরবো। অনির্বাণকে আমি বলছি চলো হেঁটে চলে যাই, ঠিক আছে। মানে হেঁটে গেছি, হেঁটে যেতে আমার হাওয়া বেরিয়ে গেছে, মানে আমি এমনি একটু টায়ার্ড ফিল করছিলাম, এমনি একটুখানি ভালো লাগছিল না। হেঁটে যেতে গিয়ে দেখছি কি যে কষ্ট হচ্ছে। তারপরে গিয়ে দেখছি অলরেডি রথ চলে এসে, ঠিক আছে, রথ দাঁড়ানো রয়েছে, আমি অনেক দূর থেকে দেখতে পাচ্ছি রথ দাঁড়ানো রয়েছে। তখন আমি মনে ভাবছি যে রথটা দাঁড়ানো রয়েছে তো নিশ্চয়ই রথটা টানা হবে না। আমি এত গরু যে মন্দিরের সামনে যদি রথ দাঁড়ানো থাকে তাহলে তো রথ অলরেডি চলে এসে মাসির বাড়ি থেকে, আমি সেটাই বুঝিনি। হ্যাঁ আমি ভিডিওটা আছে, ভিডিওর মধ্যে আমি বলছি যে আমি ওই ক্লিপগুলো পারলে অ্যাড করে দেবো। আমি বলছি এই তো রথ এখানে চলে এসে আমরা এবারে রথযাত্রাটা সুন্দর করে দেখতে পাবো। হ্যাঁ এবারে দেখছি কি যে বিশাল লোক, হ্যাঁ মানে তখন বিশাল মানে বেশ ভালোই লোক আছে। আর তারপরে ও যে গেটটায় আমরা ছিলাম, পরে ওটা জানতে পেরেছি 6 নম্বর গেটে নাকি তোমার আমার হাতটা এটা কিন্তু আমার হাত 6 নম্বর গেটে হচ্ছে তোমার ওই জুতো রাখার একটা ব্যবস্থা রয়েছে, কিন্তু 1 নম্বর বা 2 নম্বর গেট যেটা রয়েছে, সরি 2 নম্বর 3 নম্বর গেট রয়েছে। কুট্টুস দেখো 2 নম্বর বা 3, তুই অন্য কিছু নিয়ে খেলতো, যা ওদিকে যা ওই যে ওইটা নিয়ে খেল। 2 নম্বর বা 3 নম্বর যে গেটটা রয়েছে সেখানে তোমার জুতো ফুতো রাখার কোনো ব্যবস্থা নেই। এবার অনির্বাণ বলছে এখানে জুতো খুলবো, মানে আমরা পুরীতেও জুতো খুলে অনেকটা হেঁটে গেছিলাম, কিন্তু দীঘাতে না ইটস নট অর্গানাইজ, তোমাকে রাস্তার উপরে গাছের তলায় জুতো খুলে নিতে হবে, দিয়ে বাইরে থেকে, মানে এরকম নয় যে তুমি গেটের ভেতর থেকে লাইন দিয়ে যাচ্ছ, তোমাকে বাইরে থেকে লাইন দিয়ে যেতে হবে, ঠিক আছে, উইচ ইজ ভেরি আনঅর্গানাইজড। পুরীতে খুব ভালো ছিল ভেতরে, মানে গেটের ভেতরে তুমি ঢুকে যাচ্ছ, তুমি একজন কাউকে ধরলে, বা আমাদের সাথে আমরা যেখান থেকে গেছিলাম ইকো রিট্রিট থেকে, সেখান থেকে একটা ছেলেকে দিয়েছিল
ফ্রিতেই, ছেলেটা এমন কিছু ওটার জন্য পেমেন্টও নেয়নি, এমন কিছু না, পেমেন্টই নেয়নি ছেলেটা, এটা পুরো হচ্ছে কি যে ওদের টিম থেকে দিয়েছিল। যার কেউ যদি আমার পুরীর ব্লগ দেখে থাকো তোমরা জানবো, ওখানে এত কিছু হয়তো শেয়ার করা হয়নি, বাট ও গিয়ে সুন্দর মতো জুতো ফুতো রাখি আমাদের ভেতর থেকে হাঁটিয়েছে। এবার এখানে নিজে থেকে বাইরে থেকে রাস্তা থেকে হেঁটে হেঁটে যেতে হবে, হ্যাঁ ওটা একটু ভালো লাগছে না। অনির্বাণ বলছে এরকমভাবে জুতো ফুতো রেখে যাবো, তারপরে হচ্ছে কি যে তারপরে না মানে কীরকম বলবো, পুরী টেম্পলে আমি যখন গেছিলাম আমার চোখ থেকে জল বেরিয়ে গেছিলো, হ্যাঁ এটা আলাদা ফিলিংস হচ্ছিলো। আর এখানে মনে হচ্ছে কি মানে পুরো দুর্গা পুজোতে আমরা বেরোলে যেরকম হয় সেরকম একটা ফিলিংস হচ্ছিলো। পুরো জায়গাটা আমি কিছু কিছু ক্লিপ অ্যাড করে দেবো, পুরো মনে হচ্ছে আমি দুর্গা পুজোতে ঘুরতে বেরিয়েছি। আর সব লোক ওরকমই ঘুরছে, ওরকমই লাইট ফাইট লাগানো রয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে কি যে ওই গান বাজনা বাজছে, যেরকম দুর্গা পুজোর সময় হোর্ডিং লাগানো থাকে, তারপরে গান বাজনা বাজতে থাকে। পুরী মানে দীঘাতে এক্স্যাক্টলি চারিদিকে ওরকম হোর্ডিং লাগানো আছে, গান বাজছে, জগন্নাথে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এই সমস্ত গান বেজে যাচ্ছে। এবারে অনেকটা গেছি, অনেকটা গিয়ে আমি ভাবছি কি যে চলো এখান থেকে দাঁড়াই রথটা দেখি, ঠিক আছে। দিয়ে দেখছি সবাইকে রথটাকে ছুঁচ্ছে নমস্কার করছে। এবার অনিয়ম বলছে চলো চলো রথটাকে ছুঁই। রথটার ওখানে গিয়ে আমি বুঝতে পেরেছি জগন্নাথ দেব অলরেডি টেম্পেলে ঢুকে গেছে, ঠিক আছে, মানে রথেও জগন্নাথ দেব নেই, মানে রথটা আমি বাইরে থেকে দেখেছি কিন্তু জগন্নাথকে আমি দেখতে পাইনি। তারপরে অনির্বাণ বলছে যে ঠিক আছে জগন্নাথ দেব যখন ভিতরে আছে তো চলো আমরা ঢুকি, হ্যাঁ বাট সেই সময় আই ওয়াজ সো টায়ার্ড, আর আমার ভালোও লাগছে না, মানে কেমন একটা লাগছে না, আমি বোঝাতে পারবো না। আমি বললাম যে না থাক এখন ঢুকবো না। তো অনির্বাণ বলছে তাহলে কালকে ঢুকবো, ঠিক আছে। না এই কথাটা অনির্বাণ আগেই বলেছিল যে আমরা আজকে ঢুকবো না, কাল সকালে ঢুকবো। আর তখন আমি জানতাম যে কাল সকালবেলা যাওয়া যাবে না, আমার ইনটিউশন কাজ করছিল। ও আমাকে বললো যে আমরা প্রথমে উঠবো, উঠে 8টার মধ্যে মন্দিরে আসবো, মন্দিরে এখানে দেখে আমাদের 10:30টার সময় ট্রেন ছিল, 9টার মধ্যে আবার বাড়ি মানে ফিরবো হোটেলে, দিয়ে খাবো, দিয়ে রেডি হয়ে বেরোবো। হ্যাঁ আমি বললাম সেটা হবে না, আমরা যদি একটা কাজ করি ওখান থেকে ব্রেকফাস্ট করে একেবারে রেডি হয়ে স্নান টান করে বেরোই, এখানে মন্দির দেখে তারপর আবার ফিরে আবার ব্যাগপত্র নিয়ে তারপর ট্রেন ধরবো, ঠিক আছে। তো ও বললে যে ঠিক আছে সেটা। তারপর ও আমাকে বললো যে চলো আমরা ভিজিট করে আসি, হ্যাঁ বাট আমার তখন কী মনে হলো, আমার মনে হচ্ছে যে না থাক আমি যাবো না, আমি কালকেই যাবো, কাল সকালবেলা যাবো বলে কিছুক্ষণ আমরা ওখানে বসলাম। তারপর হচ্ছে কি যে হোটেলে ফিরে এলাম। ভাই পরের দিন সকালবেলা আমার ঘুম ভেঙেছে, তখন বাজে 9:15। মানে আমার প্রত্যেক দিন ঘুম ভাঙে 6:30 থেকে 7টা, মানে যে কটা দিন ওখানে ছিলাম। ইভেন আমি এর আগে যেখানে ঘুরতে গেছিলাম তোমার ওয়েস্ট সিকিম, সেখানেও সেম, আমি সকালবেলা সবার আগে উঠে পড়ছিলাম, উঠে কোথায় সানরাইজ দেখতে যাচ্ছি, কোথায় এটা ওটা এই সমস্ত। আর ওখানে গিয়ে আমার ঘুম ভেঙেছে তখন 9:15। হ্যাঁ অনির্বাণ বলছে এখন 9:15, তারপর বৃষ্টি হচ্ছে, বিশাল বৃষ্টি হচ্ছিলো। হ্যাঁ অনির্বাণ বলছে এখন যদি বেরোই খাওয়াও হবে না, মন্দিরেও ঘোরা হবে না। ইভেন আমি যদি বৃষ্টিতে যেতাম আমি সেভাবে শ্যুটও করে কিছু পারতাম না, কারণ এত অঝরে বৃষ্টি হচ্ছিলো, শ্যুটও হবে না। আর তারপরে হচ্ছে কি যে তুমি টাইমে ট্রেনও ধরা হবে না, কিচ্ছু হবে না। সো ইউ হ্যাভ টু চুজ ওয়ান থিং অনলি। হ্যাঁ আমি বললাম ঠিক আছে তাহলে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি, একেবারে স্টেশনে চলে যাই ট্রেন ধরার জন্য। তো সেখান থেকে বেরিয়েছি। তারপরে যখন স্টেশনে মানে স্টেশনে তুমি ঢুকছো, স্টেশন থেকে একদম সামনে থেকে তোমার টেম্পলটা একদম দেখা যায়, ঠিক আছে। এবার ওখানে দাঁড়িয়ে যখন অনির্বাণ আমাকে বলছে জগন্নাথ দেব হচ্ছে এমন ভগবান যে তোমাকে না যদি ডাকে, দাঁড়া না কী করছে খচর খচ, ভগবান সে যদি তোমাকে না ডাকে তুমি কখনোই জগন্নাথ দেবের দর্শন পাবে না। সো মানে আমি তখন সেটা বুঝলাম যে ইয়েস আমাকে হয়তো জগন্নাথ দেব ডাকছিল না, বিকজ আমি অনেক জোর জবরদস্তি গেছি দীঘাতে, আমার মন চাইছিল না যেতে, আমার মন কিচ্ছু করতে চাইছিল না। সেদিনকে সন্ধ্যেবেলা আমি জেনারেলি এমন একটা মেয়ে না যে পুরো একদম প্ল্যানিংয়ে চলতে ভালোবাসি, আমি যদি কোথাও যাই সেই প্রত্যেকটা টাইমকে আমি পুরোটা ইউটিলাইজ করব, আমার যে কাজটা আমার যখন রয়েছে আমি পুরো প্ল্যানিংয়ে কাজটা করবো, এরকম টাইপের আমার একটা মাইন্ডসেট। আর সেটার জন্য আমি বকাও খাই যে আজকের ভিডিও আজকেই আপলোড দিতে হবে, এই কাজটা এখন, তো এই কাজটা এখনই কমপ্লিট করতে হবে, এরকম টাইপের। সেই মেয়েটা গিয়ে বলছে যে না ঠিক আছে পরে করে নেবো, এই করে নেবো, এই করে। অ্যান্ড আলটিমেটলি দীঘার মানে একদম মন্দিরের সামনে থেকে ঘুরে চলে এলাম, না মন্দিরে ঢুকতে পারলাম না জগন্নাথ দেবের দর্শন পেলাম। এই আর কি মানে পরে বাড়িতে এসে আমি ভাবলাম যে কী করবো, আমি ব্লগ দেবো, ব্লগটা তো সেই হয়নি, মানে পরের দিন আর কোনো ব্লগও করিনি। তাও ভাবলাম যে আমার অ্যাকচুয়ালি যে জিনিসটা হয়েছিল সেই জিনিসটা আমার বলা উচিত, আমার কী পুরো জিনিসটা ঘটেছিল অ্যান্ড এভরিওয়ান। আর অনেকে বলছি তুমি প্ল্যান করে হয়তো উল্টো রথের সময় গেছি সেই হয়েছে, আমি একদমই কোনো কিছু প্ল্যান করে কোনো কিছু করিনি। উল্টো রথের সময় যাওয়াটাও আনপ্ল্যান ছিল, ঠাকুর ভগবানের না দর্শন পাওয়াটাও আনপ্ল্যান ছিল, এভরিথিং ওয়াজ আনপ্ল্যান্ড। সো বেসিক্যালি আমি যেটা বুঝলাম যে লাইফে যেটা হবার সেটাই হবে, আর তুমি যতই কিছু হচ্ছে কি যে নিজে জোর জবরদস্তি করে করতে চাও বাট সেটা হয় না। সো এই আর কি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।